আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। কেমন আছো সবাই? স্যার আলহামদুলিল্লাহ ভালো। ভালো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আগের ক্লাসটা কি ছিল? কোন সাবজেক্ট? কেমিস্ট্রি। কেমিস্ট্রি ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমরা চ্যাপ্টার 4 কি আর পড়বো বলো তো? চ্যাপ্টার 4 এ আমরা কত নম্বর পর্যন্ত অঙ্ক করছিলাম? 9টা অঙ্ক করছিলাম, তাই না? চ্যাপ্টার 4টা বাদ দিয়ে চ্যাপ্টার 5 শুরু করি, কি বলো? ওকে স্যার। জি স্যার, শুরু করুন। আচ্ছা, তোমরা বাকি কিছু অঙ্ক করে নিও। দেখো, এই আমরা 9 নম্বর অঙ্ক পর্যন্ত করছিলাম, কোনো কোশ্চেন আছে কিনা এর মধ্যে? বলো, থাকলে এখনই বলো। কোনো কোশ্চেন আছে? না স্যার। ওই 2 নম্বর রোল কোথায়? রিফা নানজিবা নাই? আচ্ছা, এরপরে বাকিগুলো তোমরা একটু করে নিও। এই যেমন এখানে ঢাকা বোর্ড 16, এইটা সহজ, এগুলো পারবা। তারপরে রাজশাহী বোর্ড 16, যশোর বোর্ড 16, যশোর বোর্ড 16 একটু কইরো। এই যে 12 নম্বর কোশ্চেনটা নিজে নিজে কইরো, ইনশাআল্লাহ এই আনসারগুলো তো এখানে আছে, কিভাবে করলাম। সি ডি সি ডি, হ্যাঁ 13 14 করবা। ঠিক আছে, তাহলে আমরা এখানে আর কোনো কোশ্চেন রাখতেছি না। 5 নম্বর বোর্ডগুলো একটু বলবেন? ঢাকা বোর্ড 16 আরেকবার দেখাবেন। ঢাকা বোর্ড 16, আচ্ছা দেখাচ্ছি। এই যে ঢাকা বোর্ড 16। জি স্যার। এরপরে আচ্ছা, এরপরেরটা স্যার কোন কোনগুলো হোমওয়ার্ক করব স্যার একটু বলে। আচ্ছা, এগুলো করে ফেলো। বোর্ডগুলো স্যার, বোর্ডগুলো বলি। হ্যাঁ, ঢাকা বোর্ড 16, তারপর রাজশাহী বোর্ড 16,
তারপরে যশোর বোর্ড 16, দিনাজপুর বোর্ড 16, আর চিটাগং বোর্ড 16। 5টা অঙ্ক করে ফেলো। জি স্যার। ঠিক আছে, আচ্ছা আমরা চ্যাপ্টার 5 দেখি আজকে ইনশাআল্লাহ। আচ্ছা চ্যাপ্টার 5 এর এই প্রথম দিকের এই টপিকগুলো একটু রিভাইজ করে যাই খুব তাড়াতাড়ি। আমরা বলি চ্যাপ্টার 5 এর টপিকটাই হইতেছে স্টেট অফ ম্যাটার এন্ড প্রেসার। তো এট ফার্স্ট প্রেসারকে ডিফাইন করি। প্রেসার কি জিনিস? দ্য অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাক্টিং পারপেন্ডিকুলারলি পার ইউনিট এরিয়া ইজ কল্ড প্রেসার। কোনটা সারফেস এরিয়া আছে মনে করো, এখানে একটা সারফেসের উপরে ফোর্স কাজ করতেছে। যতটুকু ফোর্স কাজ করতেছে, যতটুকু এরিয়ার উপরে, ওই ফোর্সকে এরিয়া দিয়ে ডিভাইড করি, তাহলে প্রেসার পাওয়া যায়। আমরা বলতে পারি যে প্রেসার ইজ এ ফিজিক্যাল কোয়ান্টিটি that is the ratio between the amount of force and the active cross-sectional area, active surface area on which the force is being applied. তো ফর্মুলা জানি আমরা, P cos F by A। এবং একটা কথা বলা হয় যে ফোর্সটা বলা হয় ফোর্স অ্যাক্টিং পারপেন্ডিকুলারলি। যে ফোর্সটা পারপেন্ডিকুলারলি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে তার উপরে কাজ করে, সেই ফোর্সটার কথা বলছি। এখন যদি এমন হয় কোনো সারফেস এরিয়ার উপরে ফোর্স কাজ করে, বাট সেটা পারপেন্ডিকুলারলি না, অবলিকলি কাজ করে। অবলিকলি কাজ করলে কি হবে? সেক্ষেত্রে আমরা ওই অবলিকলি কাজ করলে টোটাল ফোর্সটাকে আমরা হিসাব করতে পারবো না। সেক্ষেত্রে ওই ফোর্সের যে ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে, সে ভার্টিক্যাল কম্পোনেন্টটাকে হিসাব করতে হবে। তো জানি এগুলো আমরা, যে সিম্বল কি, সিম্বল হচ্ছে এফ, এসআই ইউনিট কি প্যাসকেল, আর ডাইমেনশন হচ্ছে এম এর ইনভার্স 1 টি ইনভার্স 2। এসআই ইউনিটটা প্যাসকেল, প্যাসকেলটা আসছে কোথা থেকে? নিউটন পার মিটার স্কয়ার, সংক্ষেপে আমরা প্যাসকেল বলি। তো এখানে কয়েকটা কথা হয় যে প্রেসারকে কোন কোয়ান্টিটি বলা হয়, ভেক্টর কোয়ান্টিটি না স্কেলার কোয়ান্টিটি? ভেক্টর। প্রেসারকে ভেক্টর বলে না কখনোই। প্রেসার কখনোই ভেক্টর বলে না। আচ্ছা, এখানে হিসাবটা হলো এরকম যে হ্যাঁ তুমি ভেক্টর বলতে পারবা, কারণ ভেক্টর বলার অনেকগুলা ইয়ে আছে, মানে অ্যাজাম্পশন আছে। অ্যাজাম্পশনটা কি? যে ব্যাপারটা হইলো যে তুমি ভেক্টর বলবা, তো আমরা জানি যে পি হচ্ছে F বাই A। ওকে, এখন এফটা তো ভেক্টর, তাই না? ফোর্সটা ভেক্টর জানি, এফ হচ্ছে ভেক্টর। তারপরে হচ্ছে এটাও ভেক্টর, সারফেস এরিয়া। সারফেস এরিয়া ভেক্টর, কারণ সারফেস এরিয়া কোনো রিঅ্যাকশন না, সারফেসের ডিরেকশন নাই, সারফেসের ডিরেকশন নেই, এটা স্কেলার। ভুল বলতেছি না, বলতে বলার কথা না। আচ্ছা, কিন্তু প্রেসার যেটা বের হয়, সেই প্রেসারটা হইতেছে স্কেলার। আচ্ছা, আমরা ভেক্টর কোয়ান্টিটি কারে ডিফাইন করি? ভেক্টর কাকে বলি? ভেক্টর কারে বলি বলো তো? ভেক্টর হচ্ছে যার কিনা ডিরেকশন আছে, ইট হ্যাজ both direction and magnitude। হ্যাঁ, আচ্ছা, তাকে আমরা ভেক্টর বলি। এখন ভেক্টরটা আর একটু প্রিসাইজলি ডিফাইন করি। The physical quantity that has direction and magnitude, and both of them can be changed. একটা
ফিজিক্যাল কোয়ান্টিটি যার কি ডিরেকশন ম্যাগনিটিউড দুইটাই আছে এবং দুইটাই চেঞ্জেবল, দুইটাই চেঞ্জ করা যায়। যেমন ভেক্টর কোয়ান্টিটি একটা এই ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি, তাই না? ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি। আমরা যদি বলি an object is traveling, a car traveling at velocity 10 ms inverse 1 কি east। এখন এই 10 ms inverse 1 এটা কি কম্পোনেন্ট? এটা কি ডিরেকশন না ম্যাগনিটিউড? ম্যাগনিটিউড, এটা ম্যাগনিটিউড। আর এই যে ইস্ট বললাম, ইস্টটা কি? ডিরেকশন। আচ্ছা, এখন এই ইস্টটা কি চেঞ্জ করা যায়? এখন এমনও তো হতে পারে যে গাড়িটা তার ভ্যালু চেঞ্জ করতে পারে, এখন 10 না হয়ে 5 হতে পারে একটু পরে, পসিবল। ইস্টে না গিয়ে সে ওয়েস্টে যেতে পারে, এটাও পসিবল, নর্থে যেতে পারে। তো আমরা ভেক্টর কাদেরকে বলি? ভেক্টর আর দিস কোয়ান্টিটিজ which has direction and magnitude and both of them can be changed. They might have different values in different cases. কিন্তু আমরা যখন প্রেসারের কথা বলি, প্রেসারে তো একটা ম্যাগনিটিউড আছে, প্রেসার হচ্ছে 10 প্যাসকেল, তাই না? 10 প্যাসকেল। এবং আমরা জানি প্রেসারের ডিরেকশন আছে। ডিরেকশন কোন দিকে? অলওয়েজ পারপেন্ডিকুলারলি অন দা কি অন দা সারফেস। এখন তুমি কখনো শুনছো যে প্রেসার পারপেন্ডিকুলারলি কাজ না করে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে, এরকম কখনো হয়? বা 60 ডিগ্রিতে কাজ করে, এরকম হয় কখনো? তাহলে তার ডিরেকশনটা কি কোনো চেঞ্জ করা সম্ভব? আমরা বাই ডেফিনিশন এই প্রেসার কাকে বলি? প্রেসার হচ্ছে এমন জিনিস যে পারপেন্ডিকুলারলি যে ফোর্সটা কাজ করে, যতটুকু ফোর্স কাজ করে সেটা। এখন প্রথমে আমরা ডিফাইন করে দিয়েছি যেটা পারপেন্ডিকুলারলি হিসাব করতে হবে, অন্য কোন এটা ডিরেকশনটা চেঞ্জ করার কোনো সুযোগ নাই। কারণ যদিও এখানে একরকম ভাবে ডিরেকশনের কথাটা আসে এই প্রেসারের ক্ষেত্রে, কিন্তু ডিরেকশনটা চেঞ্জ করা সম্ভব না। হ্যাঁ, তার মানে এটা ডিরেকশন নিয়ে কথা বলার কোন দরকার আছে? যে ফিজিক্যাল কোয়ান্টিটি ডিরেকশনটা কখনো চেঞ্জ করা সম্ভব না, তো এটার কথা বললেই কি না বললেই কি? তো পারপেন্ডিকুলার কথাটা বললেই কি না বললেই কি? এই কারণে আমরা এটাকে স্কেলার কোয়ান্টিটি বলি। কনসেপ্ট বোঝা গেছে নাকি না আবার বলবো? বুঝছি স্যার। আচ্ছা, তাহলে দেখেন, তারপরে আচ্ছা আমরা বলি যে তাহলে 1 প্যাসকেল কি জিনিস? 1 প্যাসকেল কি জিনিস যদি ডিফাইন করতে চাই, তাহলে প্রথমে এট ফার্স্ট প্রেসার ডেফিনিশন দিব, তারপরে সেকেন্ড লাইনে 1 প্যাসকেলের ইয়েটা দিব, এক্সপ্লেনেশনটা দিব। আচ্ছা 20 প্যাসকেল, হ্যাঁ, যদি বলি 20 প্যাসকেল কি হবে? স্বপ্নিল বলো 20 প্যাসকেল এটা কিভাবে ডিফাইন করব? কতটুকু ফোর্স কতটুকু এরিয়া হইলে 20 প্যাসকেল হয়? 20 নিউটন ফোর্স 1 স্কয়ার মিটার এরিয়ার উপর হ্যাঁ, সেটা পারপেন্ডিকুলারলি ইনঅ্যাক্ট করলে। সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যদি উল্টা না বলি যে 1 নিউটন ফোর্স বিং এক্সার্টেড অন 20 আর্ম স্কয়ার, এরকম কিন্তু বলা যাবে না। এরকম এই ভুল 9 এর বাচ্চারা করে, তোমরা করবে না। আচ্ছা, এখন একই জিনিস if they have different orientations, so they will have different active surface area, so the pressure can be changed. যেমন এখানটা ইটের কথা বলতেছি, ইটটাকে যদি এইভাবে ওরিয়েন্টেশনে রাখি তাহলে প্রেসার 1000 প্যাসকেল হয়, আবার যদি দাঁড় করে রাখি 10000 প্যাসকেল হয়। কেন হইলো এরকম? একই তো জিনিস, একই তো ওয়েট, এরিয়া ওয়েটটা সেম, তবে এরিয়া ডিফারেন্স হয়ে যাচ্ছে। active surface area মানে the active surface area on which the force is being exerted. শোয়ে রাখলে ফোর্সটা বেশি, সরি এরিয়াটা বেশি, দাঁড় করে রাখলে এরিয়াটা কম, এখন প্রেসার বেশি। প্রেসার কম। আচ্ছা, তারপরে একটা কোশ্চেন আছে, এই আমি প্রথমে বোর্ডের কোশ্চেন দেখে বুঝি নাই, আমাদের যে ইংলিশ কোশ্চেন দেখো যশোর বোর্ড 17 আসছিল, the lower part of an embankment is wider than the upper part। এই কথাটা বুঝি নাই, কিন্তু লাস্টের কথাটা বুঝবা, অর দিয়ে লিখছি। এমব্যাঙ্কমেন্ট মানে কি? বাঁধ, তাই না? ড্যাম। এটা নিচের পার্টটা ওয়াইডার থাকে। এখন ওয়াইডার আর থিকার কি এক জিনিস বলো তো?
আমি প্রথমে কোশ্চেন দেখে বুঝি নাই যে ওয়াইডার বলতে কি বুঝাইছে, পরে দিয়ে বুঝলাম যে এটা বোঝায় যে ওয়াই ইজ ড্যাম থিকার এট দি বটম দেন ইট স্টপ। ড্যাম যখন কনস্ট্রাকশন করা হয় উপরে যতটুকু পুরু করে বানায় নিচের অংশটাতে তার চেয়ে বেশি পুরু করে বানায়। আচ্ছা দেখো এটা একটা হাইড্রোইলেকট্রিক প্রজেক্টের ছবি দেখতেছো কিনা? এটা একটা হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট। জি স্যার। জি স্যার। তো এখানে পানি জমে, ওই পাশে পানি জমে, এদিকে পানি ছেড়ে দেয়। এখন উপর অংশটা কোন অংশটা থিকার এখানে এই ড্যামের কনস্ট্রাকশনে? নিচের অংশটা বেশি মোটা করে বানানো, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপারটা। আমার প্রথমে কোশ্চেনটা বুঝতে খুব কষ্ট হয়েছে যে কি বুঝাইলো কোশ্চেনটা দিয়ে। তো এটার এক্সপ্লেনেশনটা কি বলো তো, তামান্না বলো। কই তামান্না ম্যাডাম কই? আচ্ছা ইয়ে বলো, তাই এবার বলো। জি স্যার। তাই এবার বলো, এক্সপ্লেন করো ওই জিনিসটা। এই যে ছবি আছে, ছবি দেখে এক্সপ্লেন করো। ছবি দেখে এক্সপ্লেন করো why the dam is thicker at the bottom than the upper part. স্যার বলতে পারবো না। ওমা, এই মোহিত বল, আব্দুল্লাহ মোহিত। জি স্যার। বলো এটা কেন এরকম? এটা কারণ স্যার এটা নিচে হাই প্রেসার কেন স্যার? না, ওয়ালটা ঠিক করে বানানো কেন? ওয়ালটা মোটা করে বানানো কেন? এই যে নিচে হাই প্রেসারের জন্য স্যার। হাই প্রেসারের জন্য কি? হাই প্রেসার তো কি স্যার? হাই প্রেসার স্যার ওয়ালটা ফেটে যেতে পারে না। হ্যাঁ এই জন্য, হ্যাঁ। তো সাস্টেইন দিস হাই প্রেসার, এই প্রেসারটা যাতে সে সাস্টেইন করতে পারে বা সহ্য করতে পারে, এই জন্য। এটাই। আচ্ছা তারপরে আরো কোশ্চেন হয়, why is it easier to hold papers using a sharp pin rather than the blunt pin? হ্যাঁ, একটা কাগজকে ছিদ্র করব, এখন এটা হচ্ছে শার্প পিন বাম দিকেরটা, ডান দিকেরটা হচ্ছে ব্লান্ট পিন। কোনটা দিয়ে ইয়ে করা সহজ, হোল করা সহজ? শার্প পিন। শার্প পিন দিয়ে করা সহজ, হ্যাঁ। আচ্ছা এরকম ব্যাপার, ঠিক আছে, কারণ এখানে সারফেস এরিয়া কম, the same force produces higher pressure। আচ্ছা তারপরে ডান দিকের এটা দেখি, এই কোশ্চেন দেখি, why is a dull knife not suitable for cutting? কাটাকাটির জন্য ডাল নাইফটা কেন ভালো না বলো, ছবি দেখে বলো। লার্জ এরিয়া কারণ তার জন্য। হুম, as large area is inversely proportional to the pressure, that's হ্যাঁ why. হ্যাঁ ঠিক আছে, ওকে, হ্যাঁ। আচ্ছা তারপর দেখি ডেনসিটি কাকে বলে, হোয়াট ইজ ডেনসিটি? The mass per unit volume of a substance is called the density of that substance. তার মানে if you divide the mass of an object of a substance by its volume, then the physical quantity we get is called density. এখন ডেনসিটির SI ইউনিট আমরা জানি কেজি পার এম কিউব, এটা SI ইউনিট। তবে আরেকটা প্রচলিত ইউনিট আছে, সেটা হচ্ছে গ্রাম পার সিসি। হ্যাঁ, সিসি বলতে বোঝায় কিউবিক সেন্টিমিটার, সিসি। আমার ইয়েতে সুইচ করো, আমার ওই কাগজের লেখা সুইচ করো, কাগজের লেখা সুইচ করতে পারো তো? স্ক্রিন শেয়ার আর এই ওয়েব ক্যামেরা। ইয়েস স্যার। আচ্ছা, তো কমনলি ইউজড ইয়ে হইতেছে জি স্যার। এসআইটা হচ্ছে কি, এসআই ইউনিটটা হচ্ছে কেজি পার এম কিউব। হ্যাঁ, মানে কেজি, এটাকে এম কিউব দিয়ে ডিভাইড করব।
আর একটা কমনলি ইউজ হইতেছে গ্রাম পার সিসি, ওটা খুব একটা কমন না, এসআই ইউনিট না, তারপরেও জেনে রাখা ভালো। গ্রাম পার সিসি, গ্রাম পার সিসি। সিসি বলতে কি বোঝায়? সিসি ইজ দ্য শর্ট ফর্ম অফ হোয়াট? কিউবিক সেন্টিমিটার। হ্যাঁ, সেন্টিমিটার। মানে সিএম কিউব আসলে। তো আমরা বলি যে 1 সিসি যে জিনিস, 1 সিএম কিউব একই জিনিস, আবার 1 ml বা মিলিলিটার একই জিনিস, আসলে তিনটা একই জিনিস বোঝায়। এখন 1 সিএম কিউব মানে কত? 1 সিএম কিউব মানে হইল 10⁻⁶ এম কিউব। এখন যদি আমাদের এসআই ইউনিটে বলে দেয় যে ওয়াটার ডেনসিটি হইতেছে 1000 কেজি পার এম কিউব, এটাকে আমরা গ্রাম সিসিতে নিতে পারি। 1000 কেজি পার এম কিউব, এটা হচ্ছে ওয়াটার ডেনসিটি, রো ডব্লিউ। এটাকে আমরা গ্রাম পার সিসিতে কেমনে নিব? তোমরা কি এটা কনভার্সনের স্ট্যান্ডার্ড নিয়ম জানো, যে কিভাবে এক ইউনিট থেকে আরেক ইউনিটে কনভার্ট করতে হয়? অনেক সময় প্যাচ লেগে যায় যে 1000 দিয়ে ভাগ দিব না 1000 দিয়ে গুণ দিব, কত দিয়ে ভাগ দিব কত দিয়ে গুণ দিব, এরকম প্যাচ লাগে। এরকম প্যাচ লাগে জি কিনা? স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার। আমি এটাকে কিসে নিতে চাই? জি স্যার। কনভার্ট করতে চাই। আমি জোর দিয়ে বললে তারপরে বলে জি, আর না বললে তারপর কিছু বলে না। আচ্ছা, গ্রাম পার সিসি, গ্রাম পার সিসি, এটা কেমনে নিব বলো তো? গ্রাম পার সিসিতে নিলে এটা কত হবে ভ্যালু, বা কেমনে নিব? আমি স্ট্যান্ডার্ড প্রসেস শিখাই। এই প্রসেস কনভার্সন নামটা হইতেছে ইউনিটি ব্র্যাকেট কনভার্সনের সিস্টেমটা, ইউনিটি ব্র্যাকেট সিস্টেম মেথড। এখানে কি করবা তুমি? তুমি এখানে কেজি রাখতে চাও না, হ্যাঁ, তুমি কেজির বদলে কি করবা? গ্রাম বসাইতে চাও। ওকে, ভালো কথা। তাহলে এখানে তো 1000 আছেই, 1000 কেজি আর নিচে এম কিউব, তাই তো? হিসাবটা কেজি রাখবা না, কেজির জায়গায় কি করবা? গ্রাম। গ্রাম দিয়ে দিবা। আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা একটা কাজ করি, কেজি আর গ্রামের মধ্যে সম্পর্ক আছে এরকম একটা জিনিস এখানে ইম্পোর্ট করি, আমদানি করি। আমরা একটা কাজ করি, যেহেতু আমরা কেজিকে বাদ দিতে চাই, নিচে কেজি রাখি, উপরে গ্রাম রাখি, এবং কেজি আর গ্রামের মধ্যে রিলেশনটা কি? কয় কেজিতে কত গ্রাম হয়? 1 কেজিতে 1000 1000। কেজিতে 1000। হ্যাঁ, এখন দুটো জিনিস কিন্তু এসেনশিয়ালি সেম জিনিস। 1 কেজি আর 1000 গ্রাম কিন্তু একই জিনিস, যদি হয়তো বা তুমি দেখতেছো ভ্যালুটা ডিফারেন্ট, কিন্তু এক জিনিস না, একই তো জিনিস। 1 কেজির যেই ভ্যালু 1000 গ্রামের তো একই জি ভ্যালু। স্যার। আমরা যদি কোনটা ইকুয়েশন মনে করো থাকতো, যে একটা ইকুয়েশন থাকতো আমার কাছে, ধরো একটা জিনিস হচ্ছে 1000, 1000 সাথে আমি উপরেও 5 গুণ দিলাম, নিচেও 5 গুণ দিলাম, কোনো সমস্যা আছে? একই তো জিনিস, উপরে নিচে একই জিনিস, নিউমারেটর ডিনোমিনেটর একই জিনিস, আমি রাখতেই পারি, কোনো অসুবিধা নেই। তো এখানে এটা করলাম, এই 1000 গ্রাম আর 1 কেজি আনলাম, দুইটা জিনিস সেম। আচ্ছা, তারপরে হচ্ছে আবার এম কিউবটা আমরা কাটতে চাই। এখানে এম কিউব আছে তো, তাহলে আমি এম কিউবটা কাটতে চাই, যেহেতু আমি এখানে উপরে এম কিউব দেই, আর কোন জিনিসটা আমদানি করতে চাই? সিএম কিউব বা সিসি। আচ্ছা, আমি সিসি লিখি, সিসি। এখন এম কিউব আর সিসির মধ্যে ইয়েটা কি, রিলেশনটা কি? 100 কিউব। 1 m কিউব ইকুয়ালস টু হাউ মাচ সিসি? 100। 100 না, 10 পাওয়ার 6। 10 to the power 100 6. কিউব। 10 to the power 6। হ্যাঁ, তো এবার আমরা কাটাকাটি করি, দেখি যে কেজি 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 কাটা যায়, তারপরে এম কিউব কাটা যায়। এখন এখানে হলো 1000 1000, আবার নিচে হলো 10 পাওয়ার 6। হ্যাঁ, 1000 1000 মানে আসলে কি? 1000 1000 মানে আসলে 10 পাওয়ার 6, উপরে 10 পাওয়ার 6 জমা হয়, গ্রাম আসলো, আর এখানে কি? 10 power এখানে হলো 10 পাওয়ার 6 সিসি, সিসি থাকলো। হ্যাঁ, তো আলটিমেটলি কাটাকাটি করে 1 গ্রাম পার সিসি। 10 power। তো এই হচ্ছে কনভার্সনের স্ট্যান্ডার্ড সিস্টেম। এটার মেথডটার নাম হচ্ছে ইউনিটি ব্র্যাকেট মেথড, ওয়েস্টার্ন বইগুলোতে এই নামে দেওয়া, ইউনিটি ব্র্যাকেট মেথড। এইভাবে করলে আমরা যে কোনো কিছু কনভার্ট করতে পারি। যেমন একদম সহজ এক্সাম্পল যদি দেই, যে 72
কিলোমিটার পার আওয়ার, এটাকে আমি কনভার্ট করতে চাই মিটার পার সেকেন্ডে, তাহলে এই মেথডও করতে পারি, আসবে 20। 20 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড নেওয়ার সবচেয়ে সহজ উপায় হইতেছে, এত কিছু বোঝার দরকার নাই, 3.6 দিয়ে ডিভাইড করবা, ডিভাইড বাই 3.6, তাহলে 20 চলে আসে। হ্যাঁ, যাক, তো এখানেও সহজ কথা যে কোনটা অবজেক্টের যদি কেজি পার এম কিউবে ভ্যালু থাকে, গ্রাম পার সিসিতে ভ্যালু আসবে তার 1000 দিয়ে ডিভাইড করলে যেটা হয়, তখন ছিল 1000, এখন হলো জাস্ট 1। তো যাক, তো এখানে ডেনসিটি অফ সাম সাবস্টেন্সেস বলা হয়েছে, যদি বলি ওয়াটার হচ্ছে 1 গ্রাম পার সিসি আর 1000 কেজি পার এম কিউব, তাহলে আয়রনের ডেনসিটি কত ইন কেজি পার এম কিউব বলো তো? কেজি পার এম কিউবে আয়রন ডেনসিটি কত? কত? স্যার একটু আরেকবার বলবেন প্রশ্নটা? আয়রনের ডেনসিটি, আয়রন ডেনসিটি কেজি পার এম কিউবে কত? বলছি রো অফ আয়রন, ডেনসিটি অফ আয়রন কেজি পার এম কিউবে কত? এখানে তো গ্রাম পার সিসিতে বলা হয়েছে, গ্রাম পার সিসিতে বলা হয়েছে, কেজি পার এম কিউব হিসেবে কত? স্যার 7800। হ্যাঁ, 1000 দিয়ে মাল্টিপ্লাই করে দিব, 7800, ঠিক আছে? এতগুলো জানি, এগুলো সহজ কথা। আর কিভাবে গোল্ডের ডেনসিটি হচ্ছে 19300, 19300, মার্কারি হচ্ছে 13600। আচ্ছা, তো এরকম অনেক কিছু করা যায়। তো আমরা বলি ইউনিট অফ ডেনসিটি হইতেছে কেজি পার এম কিউব, এটা এসআই, গ্রাম পার সিসিতে এসআই না, তারপরে অনেক সময় ইউজ হয় কমনলি। ডাইমেনশন অফ ডেনসিটি হইতেছে এমএল ইনভার্স 3। আচ্ছা, তো এখানে একটা ছবি দেখতেছো যে এটা কি, এটারে একটা সুন্দর নাম দিছে আমি দেখলাম, এটার নাম হলো ডেনসিটি, কি ডেনসিটি টানেল, ডেনসিটি টানেল না কি জানি, না কি জানি নাম দিল। আচ্ছা দেখো, তো এখানে কি হইতেছে, ওই যে 7 রঙের চায়ের মতো, শ্রীমঙ্গলের ভুয়া এই 7 রঙের চা খাইছো? একটু মজা না? চিনি সিরাপ দিয়ে বানায়, আমি খাইছি। বরঞ্চ ওই আমি গেছিলাম শ্রীমঙ্গলে গিয়ে দেখি 3টা দোকান এই 7 কালারের চা বানায়, নীলকণ্ঠ কেবিন 3টা, আমি কোনটা আসল কোনটা নকল তো বুঝি না। তো পরে একটাতে ঢুকে খাইছি, তো 7 কালারের চা খাইলাম 70 টাকা 80 টাকা দিয়ে, খালি দেখি চিনি সিরাপ, ওই উপরেরটা হলো মালটার সিরাপের মতো, নিচেরটা হলো লেবু সিরাপের মতো, এরপরটা হলো মধুর মতো, কোনো মজা নাই। মানে ওই তার 7টা লেয়ার বানাইতে বানাইতে এই চা ঠান্ডা হয়ে যায়, মনে যে ইয়া খাইতেছি, চিনি শরবত খাইতেছি, চায়ের কোনো ফ্লেভারই নেই। বরঞ্চ ওখানে 10 টাকা দিয়ে যে দুধ চা খাইছি ওটা অনেক মজা ছিল। তো এখন এই স্বাদ চা অনেক জায়গা পাওয়া যায়, ঢাকাতেও অনেক জায়গা পাওয়া যায়, এখন ওই খিলগাঁওতে পাওয়া যায়, আরো বেশ কয়েক জায়গা পাওয়া যায় 7 কালারের চা, অনেকে বানায়, তো ফালতু মজা না। তো এটা হলো কি, এখানে কি দেখো তো, এখানে অনেকগুলো অবজেক্ট আছে, লিকুইড অথবা সলিড, একদম উপরে অবজেক্টের ডেনসিটি কম না বেশি? একদম উপরে যেটা আছে সবচেয়ে কম। স্যার ডেনসিটি সবচেয়ে কম। কম, আর নিচেরটা ডেনসিটি সবচেয়ে বেশি। উডের ডেনসিটি সবচেয়ে কম, তো উড ভাইসা থাকে অ্যালকোহলের মধ্যে, অ্যালকোহলের চেয়ে ডেনসিটি একটু বেশি হচ্ছে আবার ক্যানোলা অয়েল, তার চেয়ে একটু বেশি হলো আবার ওয়াটারের, ডিশ সোপ, মিল্ক, তারপরে হচ্ছে ম্যাপল সিরাপ। আচ্ছা, এর মধ্যে আবার একটা ডাই আছে ছক্কা, ওইটা আবার এই জায়গায় থাকে, অন্য কোথাও থাকবে না, এই জায়গায় থাকবে, কারণ তার ডেনসিটিটা এখানে ম্যাচ করে। কর্ন সিরাপ, স্টিল নাট, তো এখানে ডেনসিটি অনুযায়ী প্রত্যেকটা জিনিস সাজানো আছে। এখন তুমি যদি একটা গোটা দিয়ে দাও, গোটা দিয়ে দিলে কিন্তু থাকবে না, গোটা দিয়ে দিলে হয়তো বা ওই সেম জিনিসগুলা মিলা যাবে, এই পানির সাথে দুধ মিলা যাবে অথবা সিরাপ মিলে যাবে, গোটা দিয়ে দিলে সব শেষ। কিন্তু গোটা দিয়ে দিলে তারপর আবার একটু পরে আলাদা হয়ে যাবে, তেল, পানি, অ্যালকোহল সেগুলো আলাদা হবে না, অ্যালকোহল মনে হবে পানির মধ্যে মিশে যাবে, এরকম ব্যাপার স্যাপার আছে। যাক, এখন আমরা যখন বলি যে হোয়াট ইজ দ্য ডেনসিটি অফ ওয়াটার, হোয়াট ডু ইউ মিন বাই দ্য ডেনসিটি অফ ওয়াটার 1000 কেজি পার এম কিউব, এটা মানে কি? এটা মানে কি বলতো? তাড়াতাড়ি তাড়াতাড়ি রেসপন্স করবা। ওয়াটার ডেনসিটি 1000 কেজি পার এম কিউব বলতে কি বুঝি?
যে আমরা যদি একটা নেই, আমরা যদি ওয়াটার নেই 1 m কিউব ভলিউমের ওয়াটার নেই, সেই ওয়াটারের মাস কত হবে? 1000 কেজি 1000 কেজি 1000। হ্যাঁ, এই যে দেখো আমি তোমাদের জন্য alibaba.com থেকে নিয়ে আসছি, একটা পানির ট্যাঙ্ক নিয়ে আসছি। হ্যাঁ, 1 m কিউব সাইজের, ঠিক এক্স্যাক্টলি 1 m কিউব সাইজ। তাহলে এর মধ্যে কত কেজি পানি থাকবে? So 1000 kg. 1000। হ্যাঁ, এটাই বোঝায়। এখন এই ট্যাঙ্কের ভেতরে যদি আমি রাখতাম, লিকুইড মার্কারি রাখতাম, এটা মাস কত হইতো? এই ট্যাঙ্কের ভিতরে যদি মার্কারি রাখি, কত কেজি মার্কারি থাকবে এর ভেতরে? হ্যাঁ, আমার কথা বোঝো নাই? কি আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আব্দুল ওয়াহিদ? জি স্যার। হ্যাঁ, কি আমার কথা বুঝছেন? জি স্যার, বুঝছি। তো উত্তর দেন। এই বাক্সের ভিতরে আমি মার্কারি রাখলাম, কত কেজি মার্কারি থাকবে? 13600 কেজি। হ্যাঁ, ঠিক আছে, গুড। আচ্ছা আচ্ছা, তারপর বইয়ের মধ্যে একটা অঙ্ক আছে। হ্যাঁ, বইয়ের মধ্যে একটা অঙ্ক আছে, এটা তো পারবেন সবাই, পারবেন না? ওই যে ডেনসিটি চার্টের পরে তো 1 কেজি ওয়াটার ভুল ক্যালকুলেশনটা ভুল দেওয়া না। ভুল দেওয়া। 1.25 কে 1200 দিয়ে ডিভাইড করলে কত হয়? আচ্ছা দেখি, চেক করে দেখি, আমি চেক করে নিই। 1.25 ডিভাইড 1041.66 আসে। হ্যাঁ 10, হ্যাঁ উপরের ক্যালকুলেশনে ভুল আছে কোথায়? কেজি পার এম কিউব লিখছে, তো এখানে কেজি পার লিটার দিলে ঠিক ছিল, এল কেজি পার লিটার, তাহলে ঠিক থাকতো, তাই না? জি স্যার। হ্যাঁ, ওরা এটাই করছে, এখানে ক্যালকুলেশন করতে গিয়া এখানে লিখছে এম কিউব, কিন্তু আবার লাস্টে দিয়া হিসাবটা করছে লিটারের মতো করে হিসাব করছে। এটা একদিক দিয়ে ঠিক ছিল কখন, যদি লিখতো যে 1.04 কেজি পার লিটার, তাহলে ঠিক আছে। কিন্তু এম কিউবে লিখলে লিখতে হবে 1041, 1041। ঠিক আছে, আমি ভুলে গেছিলাম যে এখানে এই সমস্যাটা এখানে আছে। তারপরে এরপরের কোশ্চেনটা, বইয়ের এই কোশ্চেনটা, density of sea water in Jordan is 1.24 kg per liter. What is the volume? স্যার অ্যানসার মিলে না। আনসার মিলে না? কত আসে তোমার আনসার? 8.06 into 10 inverse 4. 8.06। হ্যাঁ হ্যাঁ, 8.06 10 inverse 4। ঠিক আছে তো। এখন ওরা এটা যেটা করছে, আচ্ছা আমি বলি ওরা করছে দেখি, আমার খাতা দেখো, এটা হচ্ছে দ্য ভলিউম 8.06 10 inverse 4 m কিউব, তো না 8. হ্যাঁ 10 inverse 4 m কিউব। ওকে, এখন এটারে যদি লিটারে নাও তাহলে লিটারে নিলে কি হয়, কত লিটার হবে? Resistance plus 4. Plus 4, 1, 10 power 6. আচ্ছা আনসারটা ভুল কথা একটু বলো, আমার একটু কাইন্ডলি বলো, আমি ইউজ করে দেখি। জি স্যার। আনসারটা ভুল কোথায়? স্যার অ্যানসার তো বই স্যার 0.81 into 10 inverse 3 দেওয়া।
হ্যাঁ, তো কিন্তু আমার তো 8.606 into 10 inverse 4 আসলো। এখন 8.06 টা কি করছে? 8.06 টা ওরা ধরছে 8.1 হিসেবে। 8.06 টাকে 8.1 ধরছে। আচ্ছা, তাহলে ভলিউমটা কত আসে? ভলিউম হচ্ছে 1/1.24 1/1.24। তাহলে আচ্ছা, আমি সিম্পলি আমার মতো করে করি। তাহলে 1 কেজি 1.24 কেজি পার লিটার ডিভাইড করলে কত আসবে? 0.806 কেজি পার লিটার। হ্যাঁ, এই তো, এটাই তো আসে। এখন এইটারে ওরা একটা জি স্যার। পাকনামি করে করছে কি 06 টা 1 বানাই দিছে। এই 06 টা 1 বানাই দিল, তাহলে কি হলো 0.81। এটা ঠিক হয় না, এই কাজটা এতটা রাউন্ড অফ করা ঠিক হয় নাই। এটা ঠিক হয় না এই কাজটা। তারপরে ডেড সিতে মানুষ ডুবে না কেন বলেন তো? ডেড সিতে কেন ডুবে না? কারণ ডেড সি ডেনসিটি বেশি হয়। ডেন্সিটি বেশি হয়, তার তুলনায় মানুষের ডেন্সিটি তার তুলনায় কম থাকে। হিউম্যান বডির ডেন্সিটি কম থাকে, এই কারণে ভাসে। শুয়ে শুয়ে পেপারও পড়া যায় ওই ডেন্সিটি। এটা আসলে সি না, ওটা একটা লেক টাইপের, বড় একটা লেক, নাম দিছে সি। আচ্ছা, তারপরে কতগুলো কোশ্চেন আছে দেখবা যে ওয়াই ইজ ইট ইজিয়ার টু সুইম ইন সি ওয়াটার দ্যান ফ্রেশ ওয়াটার? সাগরের পানিতে ভেসে থাকা সহজ বা সাঁতার কাটা সহজ কেন? আসলে ব্যাপারটা সহজ না, কারণ সাগরের মধ্যে যে ঢেউ থাকে, ওই ঢেউর মধ্যে সাঁতার কাটা আমাদের জন্য কঠিন। কিন্তু মনে করো সাগরের মধ্যে ঢেউ নাই, তাহলে কিন্তু ভেসে থাকা সহজ হইতো। কেন? কারণ ওটা ডেন্সিটি বেশি বলে তার মধ্যে বডিটা ভেসে থাকে বেশি, ওই যে বয়ান্সি বেশি হয়। সামনে আমরা দেখবো বয়ান্সি বেশি হয়, ভেসে থাকা সহজ। কিন্তু ফ্রেশ ওয়াটার ডেন্সিটি কম, তার মধ্যে ভেসে থাকাটা কঠিন। যদি আমরা ঢেউ ইতে দিতে অন্য বিষয়গুলো বাদ দিই তাহলে। তারপরে বলি যে ফ্রেশ এগ পানিতে ভাসে না, পানিতে ডুবে, আর পচা ডিম পানিতে ভাসে। কেন? এর আনসার কি? এটার আনসার কি? কার ডেন্সিটি বেশি? ভালো ডিমের ডেন্সিটি বেশি না পচা ডিমের ডেন্সিটি বেশি? ভালো ডিম। ফ্রেশটা হ্যাঁ, ভালো ডিম, ফ্রেশ ডিমের ডেন্সিটি বেশি। পরে ওই ওর মধ্যে কি হয়, ডিম পচে গেলে তার মধ্যে গ্যাস তৈরি হয়, গ্যাস তৈরি হয়ে রিলিজ হয়ে সেগুলো উপরের দিকে উঠে যায়, বের হয়ে যায়, সেটা হালকা হয়ে যায়, ডেন্সিটি কমে যায়। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমরা তো অঙ্ক করতে পারলাম না, সেটা নেক্সট দিন আমরা অঙ্ক করবো না। তোমাদের অঙ্ক দিয়ে দিলাম ওই যে চ্যাপ্টার 4 এর যে 5টা অঙ্কের কথা বললাম যে বাকি ছিল, তোমাদের বোর্ডের নামগুলো বলে দিলাম। ওই 5টা অঙ্ক হোমওয়ার্ক করবা। আর হচ্ছে এগুলো একটু রিডিং করে ফেলো, বইয়ের টপিকগুলা। তারপরে এই কোশ্চেনটা পারলে একটু দেখো, এটা একটু সলভ করার চেষ্টা করো। হোয়াট ইজ দ্য ডেন্সিটি অফ নিউক্লিয়াস? নিউক্লিয়াসের ডেন্সিটি কত? হোয়াট ইজ দ্য মাস অফ এটা স্যার ওয়ান? কিছু বুঝি না। কিছু বুঝো না? আচ্ছা, না স্যার। ঠিক আছে, তাহলে এটা আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাসে বুঝাই দেবো ইনশাআল্লাহ। আজকে টাইম নেই, 1 মিনিটের মতো টাইম আছে। কোনো কোশ্চেন আছে কারো? কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ঠিক আছে, তাহলে কাজ শেষ হয়ে যাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।